বিকেল হতেই আজ আকাশটা বিমর্ষ, থমথমে পরিবেশ, গুমোট চারধার, যেন মন খারাপের আকাশ। দেখে মনে হচ্ছে এখনই আকাশ ফুঁড়ে নামবে বর্ষণ নামের সেই অশ্রুজল। শীতকালের প্রগাঢ়তা বাড়ে পৌষের শেষে, অবাধ্য আকাশ তখন ঝরায় ঝিরিঝিরি বৃষ্টি, আর তাতেই হিম চাদরে অবগাহন করে পুরো পরিবেশ। সকাল হতেই তোড়জোড় করে চলছে আজরাহান আর প্রহরের বিয়ের আয়োজন। সানোয়ার আহমেদ আজরাহানকে সময় দিতে বলেছে, কিন্তু আজরাহান তার সিদ্ধান্তে অটল। বিয়ে আজই হবে। তাই বাধ্য হয়ে ঘরোয়া পরিবেশেই কাজী ডেকে আজরাহান আর প্রহরের বিয়ে সম্পন্ন হয়। মেঘমেদুর অপেক্ষারত কখন অঝোর ধারায় বইয়ে দেবে তার অন্তর্নিহিত জল। লিভিং রুমে বসে আছে চার বন্ধু, নিস্তব্ধ, নিঃশব্দ। আজরাহানের চোখে মুখে অদৃশ্য সুখানুভূতি। তার রেড রোজ আজ তার হবে। আশফিক অধর জোড়া প্রশস্ত করে শান্ত গলায় বলল, কিরে বসে আছিস যে? 1টা বেজে গেছে অলরেডি। সময় সংক্ষেপ। আজরাহান নিরস চোখ দুটো দিয়ে তাকালো আশফিকের দিকে। আশফিক মৃদু ছন্দে হাসল, ফিচেল গলায় বলল, টেনশন হচ্ছে নাকি? আরে টেনশন নিস না, আমরা তো আছি, হেল্প লাগলে বল। আজরাহান শক্ত চোখে তাকায়। আশফিক মুখে অদ্ভুত শব্দ করে আমতা আমতা করে বলল, না মানে আমি বলছিলাম যদি তোর কোনো টিপস লাগে। শিহরণ তো আছে, ওর তো আবার এক্সপেরিয়েন্স আছে, তাই বলছিলাম আর কি। আজরাহান দৃঢ় গলায় বলল, ওর টিপস আমার লাগবে না। পড়াতে গিয়ে যে মালা বদল করে আসে তার দৌড় আমার জানা আছে। মুখ খুলে শিহরণ। দাম্ভিক হাসি দিয়ে বলল, সে যাই বলিস, যা করেছি বিয়ের পরই করেছি। তোর মতো তো বিয়ের আগেই শুরু করে দেইনি। মার্শিয়াদ স্মিত হেসে বলল, তোদের কি আর টপিকস নেই কথা বলার? আশফিক ব্যস্ত হয়ে বলল, এইটাই তো ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট টাইম বলে কথা, আমার ভাইকে একটু শিখিয়ে দিতে হবে তো। শিহরণ বাঁকা হেসে বলল, ফার্স্ট টাইম না সেকেন্ড, থার্ড আল্লাম মালুম। আজরাহান চোয়াল শক্ত করে গাঢ় তপ্ত গলায় বলল, একদম বাজে কথা বলবি না। ওদের কথায় বিগলিত হাসে মার্শিয়াদ। নম্র গলায় আজরাহানকে বলল, তুই যা তো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। ওদের সামনেই উচ্ছ্বলিত হয়ে হাসি হাসি মুখ নিয়ে এসে দাঁড়ায় নুরাইসা। সরস গলায় বলল, যান, আপনি খাবেন না? মার্শিয়াদ অধর প্রসারিত করে মিষ্টি গলায় পাল্টা প্রশ্ন করল, আপনি খেয়েছেন? হ্যাঁ, আমার খিদে নেই। বসেন। মার্শিয়াদ নুরাইসার হাত ধরে ওকে নিজের পাশে বসায়। নুরাইসার পাশের কাউচেই বসা আজরাহান। ওর দিকে তাকিয়ে চোখ ক্ষীণ করে আবার মার্শিয়াদের দিকে তাকায়। আলতো হাতে মার্শিয়াদের এক হাত আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। আজরাহান নুরাইসাকে উদ্দেশ্য করে ক্ষীণ গলায় বলল, সরি মারমেইড। নুরাইসা স্নিগ্ধ হেসে বলল, ইটস ওকে। নুরাইসা মার্শিয়াদের দিকে তাকিয়ে ফিক করে হাসে। মার্শিয়াদ নুরাইসা চোখে চোখ রেখে অধর কোনো প্রস্ফুটিত করে। আজরাহান এর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই এখনো বসে আছিস কেন? যা, রেড চিলি তোর জন্য অপেক্ষা করছে। আজরাহান মৃদু হাসে। স্বাভাবিক গলায় বলল, যাচ্ছি। গুড নাইট। নুরাইসা ব্যস্ত গলায় বলল, যান, যান। আপু আপনাকে যেতে বলেছ। আশফিক হতাশভরা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী দুঃখী গলায় বলল, তোর গুড আর আমাদের হরর নাইট। আল্লাম মালুম আজ ঘুমাতে পারব কি না। আশফিক এইবার একটু গলা উঁচু করে বলল,
ভাই রে সাবধান, দারোগা এলে কিন্তু তোর সাথে আমাদেরও নিয়ে যাবে শ্বশুরবাড়ি। আমার আর এই জন্মে বিয়ে করা হবে না। নুরাইসা ঠোঁট কামড়ে ধরে চোখ পিটপিট করে ফিকে গলায় মার্শিয়াদকে বলল, যান। হু, পুলিশ কেন আসবে? আশফিক শুকনো ঢোক গিলে শিহরণ হাসতে গিয়েও হাসি বন্ধ করার জন্য মুখ ফুলিয়ে রাখে। মার্শিয়াদ কঠিন দৃষ্টিতে তাকায় আশফিকের দিকে। আশফিক হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে ধীর গলায় বলল, নুরাইসা, তুমি দুধ খাও? হ্যাঁ। তা গ্লাসে খাও নাকি ফিডারে? নুরাইসা কপাল কুঁচকে ভ্রু নাচিয়ে বলল, এইসব কি বলছেন? মার্শিয়াদ অক্ষিপল্লব প্রশস্ত করে গম্ভীর গলায় বলল, তোকে কি আজরাহানের ভূতে পেয়েছে? আশফিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকায়, যেন সে কিছুই শুনতে পায়নি। কিছুক্ষণ সবাই নীরব। মার্শিয়াদ মোবাইলে কিছু একটা দেখছে আর তাতেই অক্ষিজোড়া নিবন্ধ করে রেখেছে নুরাইসা। আশফিক বাঁকা হেসে বলল, নুরাইসা। নুরাইসা মার্শিয়াদের কাঁধ থেকে মাথা উঠিয়ে ঠোঁট গুজ করে বলল, হু, না মানে বলছিলাম যে তোমার আর মার্শিয়াদের বিয়ে তো হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবার সামনেই একদম লেগে লেগে বসে থাকবে। আমি না হয় সম্পর্কে তোমার দেবর, কিন্তু শিহরণ তো ভাসুর হয় তোমার। অন্তত তার মান রেখো। শিহরণ দুবর্ধ হাসে। বুঝতে পারে আজ আজরাহানের জায়গা পূরণ করবে আশফিক। দুই ভাই কেউ কারোর চেয়ে কম না। নুরাইসা ঝামটা মেরে উঠে বলল, হাত ধরেছি তো কি হয়েছে? আজরাহান স্যার যে ফুলসজ্জা করতে গেল তার বেলা। মার্শিয়াদ তপ্ত গলায় বলল, মিষ্টি, এইসব কি বলছেন? কোথায় কি বলতে হয় জানেন না? নুরাইসা কাদো কাদো গলায় বলল, আমি কি করেছি? আশফিক স্যারই তো বলল। কেউ কিছু বললেই তার মুখে মুখে বলতে হবে। এইটা কোনো ধরনের ম্যানার? দূর, আপনি শুধু আমাকেই বকেন। নুরাইসা রাগে হনহন করে চলে যায়। শিহরণ আর আশফিক দাম্ভিক হাসি হাসে। মার্শিয়াদ বলল, খুশি? আশফিক দম্ভ করে বলল, অবশ্যই। আমরা একা বসে থাকব আর তুই আমাদের সামনেই বউ নিয়ে চুপকাচুপকি করবি তা তো হতে দিতে পারি না। কিরে শিহরণ, তুই কি বলিস? শিহরণ দাঁত কেলিয়ে হেসে বলল, হক কথা। মার্শিয়াদ দাঁতে দাঁত চেপে বলল, শালা, ঘরের শত্রু বিভীষণ। সে তুই যাই বলিস, তোদের কপাল তো সোনায় সোহাগা। আজরাহান আর তুই দুইটা কচি কচি বউ পেয়ে গেলি। আর আমাদের দেখ, আমাদের আগেই আমাদের বউ বুড়ি হয়ে যাবে। তখন কি অবস্থা হবে আমাদের? তো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করতে কে বলেছে তোমাকে? আশফিক বিস্ফোরিত চোখে দেখে ওর সামনেই অগ্নিচোখ নিয়ে দাঁড়িয়ে আছে ইনশিরা। আশফিক বৃহৎ ঢোক গিলে আহত গলায় বলল, আরে আমি তো মজা করছিলাম। তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ? ইনশিরা ঝাঁঝিয়ে উঠে বলল, একদম চুপ। আর একবারও আমার সামনে আসবে না। এই জন্যই তোমাদের মতো পুরুষদের আমি দেখতে পারি না। মেয়েদের ভোগ্যপণ্য মনে হয় তোমাদের। যত সব ঝঞ্ঝাল। ইনশিরা গজরাতে গজরাতে চলে যায়। আশফিক দাঁত কিরমির করে ক্ষুণ্ণ গলায় মার্শিয়াদকে উদ্দেশ্য করে বলল, ওই তোর বাপ কি রেড ওয়াইন খেয়ে ওর মার সাথে মিটিং করেছিল নাকি যে এমন একটা চিজ পয়দা করল? আমার জীবনটাই বনবাসে পরিণত করে ছাড়ল। আশফিকের কথা শেষ হতেই ঠাস করে এক চড় পড়ে ওর তুলতুলে গালে। আশফিক গালে হাত দিয়ে তাকাতেই ওর সামনে যেন এক আহত বাঘিনীকে দেখতে পায়। জ্বলন্ত আগুনে তেতে উঠা গলায় ইনশিরা বলল, একদম আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলবে না। চরিত্রহীন,
লম্পট কোথাকার। শিহরণ আর মার্শিয়াদ ঠোঁট কামড়ে বসেছিল। ইনশিরার যেতেই হো হো করে অট্টহাসিতে দুইজন গড়াগড়ি খেতে লাগল। আশফিক গালে হাত দিয়েই ধপ করে কাউচে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বার্তাহীন ঝড় ওর পুরো জীবনটাই বিষাদ করে দিল। আশফিক ঝামটে মেরে বলল, ওই তোরা থামবি? শালা বেওয়ারিশ কুত্তা, থামো। ওদের হাসি উল্টো দ্বিগুণ হারে বাড়তে থাকে। এত হাসাহাসি কিসের? কুহেলিকার স্বাভাবিক এবং শান্ত গলার আওয়াজে অনেক কষ্টে নিজেদের হাসি থামায় মার্শিয়াদ আর শিহরণ। কুহেলিকা চোখের কোনো ক্ষীণ করে উৎসুক গলায় বললেন, আশফিক, গালে হাত দিয়ে বসে আছিস কেন? আশফিক মুখ গোমরা করে ম্লান গলায় বলল, কিছু না। তা এখানে বসে আছিস কেন? কত কাজ বাকি জানিস? আশফিক দাঁড়িয়ে যায়। ফিকে গলায় বলল, নিজের ছেলেকে ফুলসজ্জা করতে পাঠিয়ে আমাদের দিয়ে কাজ করাবে। বাহ, চমৎকার। কুহেলিকা আশফিকের কান টেনে বললেন, বাদর ছেলে, এইসব কি কথা? আশফিক মৃদু আর্তনাদ করে বলল, ও বড় মা ছাড়ো লাগছে। কুহেলিকা মুচকি হেসে আশফিকের কান ছাড়লেন। চিন্তিত গলায় বললেন, এত কাজ কি করে হবে বলতো? এই আজরাহানটাও কি পাগলামো শুরু করল? আর কিছুদিন সময় নিয়ে বিয়েটা হলে কি হতো? কালই বউ ভাত, হাতে মাত্র এক রাত সময়। মার্শিয়াদ স্মিত হেসে কুহেলিকার সামনে গিয়ে দাঁড়াল। নম্র গলায় বলল, চিন্তা করবেন না আন্টি, আপনার 2-9-5 ছেলে। একজনের বিয়ে তো বাকি 4জন তো আছে। আমরা সামলে নিব, সব সময় মতোই হবে। আপনি টেনশন করবেন না। কুহেলিকা প্রশ্রয়ের হাসি হাসলেন। বিগলিত গলায় বললেন, ধন্যবাদ জান। বুঝতেই তো পারছো এত কম সময়ে এত আয়োজন। ইটস ওকে আন্টি, ডোন্ট ওয়ারি। আশফিক হেরে গলায় বলল, বাহ বাহ, চমৎকার। শুধু নিজের ছেলের কথাই ভাবলে। 3 বছরের বড় আমি ওর। আচ্ছা পাজি ছেলে তো তুই। চিন্তা করিস না, আজরাহানের বিয়েটা মিটে যাক। আমি তোর মায়ের সাথে কথা বলছি তোর আর ইনশিরাহের ব্যাপারে। আশফিক ঝোপাত করে কুহেলিকাকে জড়িয়ে ধরে আবেগভরা গলায় বলল, জয় হোক বড় মা তোমার। তোমার মতো মা যেন প্রতি ছেলের ভাগ্যে জোটে। কুহেলিকা ঈষৎ হেসে মার্শিয়াদকে লক্ষ্য করে বললেন, তোমার কোনো আপত্তি নেই তো জান? মার্শিয়াদ নরম গলায় বলল, তা কেন হবে? ওরা দুজন দুজনকে পছন্দ করে, আপত্তি করব কেন? আশফিক একগাল হেসে মার্শিয়াদকে জড়িয়ে ধরে স্বাভাবিক গলায় বলল, তোর মতো ভাই যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। তাহলে আমাদের মতো প্রেমিকদের লাইফটা সেট হতে বেশি তেল খরচ করতে হবে না। আজকাল তো সব হিটলার ভাইদের পয়দা হয়। আশফিকের কথায় সবাই হেসে ওঠে। কাল বউ ভাত, আর কাল সন্ধ্যার ফ্লাইটেই মার্শিয়াদ নুরাইসাকে নিয়ে আমেরিকা চলে যাবে। তাই সবকিছুর আয়োজন দ্রুতগতিতে করা হচ্ছে। নিজের ঘরের দরজার সামনে আসতেই আজরাহানের সামনে নারিকেল গাছ হয়ে দাঁড়ায় নন্দিতা। আজরাহান ভ্রু কুঁচকে ব্যস্ত গলায় বলল, এইসব কি ভাবি? ভিতরে যেতে দাও আমাকে। নন্দিতা অবাক হওয়ার ভঙ্গি করে চোখ চোখ বড় বড় করে বলল, ও মা, এত তারা কিসের দেবরঝি? আজরাহান শশব্যস্ত হয়ে বলল, তারা হবে না, অলরেডি একটা। তো সময় আছে নাকি? নন্দিতা চোখ পিটপিট করে বলল, বাব্বা, দেবরঝির আর তরস সইছে না। নন্দিতা আজরাহানের হাতে কিছু একটা গুজে দিল।
আজরাহান হাতের মুষ্টি খুলে তা দেখেই নাক ছিটকে বলল, এইসব কি? নন্দিতা মিচকি হেসে ফিসফিসিয়ে বলল, প্রোটেকশন দেবরজি। ছি, তুমি কি প্রাগৈতিহাসিক যুগে বাস করো নাকি? এইসবের প্রয়োজন নেই আমার। আমার ব্যবস্থা আমি করে নিয়েছি। কি? তুমি তো দেখছি 5G বেগে চলো। আজরাহান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার বরের মতো বেরসিক নাকি? নন্দিতা চোখ ছোট ছোট করে কপট রাগ দেখিয়ে গলার স্বর ব্যঙ্গাত্মকভাবে মোটা করে বলল, এই অভদ্র ছেলে একদম আমার বরকে বেরসিক বলবে না। আজরাহান অপরাধী মুখ করে বলল, ওপস, সরি। বেরসিক হবে কেন? বেরসিক হলে তো আর 3 মাসেই আমাকে চাচ্চু বানাতো না। নন্দিতা আজরাহানকে একটা ফুটবল ঘুষি মেরে বলল, আচ্ছা শয়তান তো তুমি, মুখে কিছু আটকায় না। আমি বললেই দোষ, নিজে করলেই জোস। শরত যেতে দাও আমাকে। এত উতলা হচ্ছ কেন তুমি? এখনো অনেক সময় বাকি। আজরাহান ভ্রু নাচিয়ে ব্যস্ত গলায় বলল, কোথায় দেখলে সময়? অলরেডি 1টা। ওকে বুঝাতেই তো 2 ঘন্টা লাগবে আমার। আর সময় কোথায়? নন্দিতা ঠোঁট কামড়ে কঠিন গলায় বলল, এই ছেলে, কত সময় লাগবে তোমার? আজরাহান বিগলিত হেসে ফিচেল গলায় বলল, মিনিমাম 3-4 ঘন্টা তো লাগবেই। নন্দিতা ভূত দেখার মতো চমকে বিস্মিত গলায় বলল, তুমি কি মানুষ নাকি এলিয়েন? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? ওটা পরে ভেবে দেখব। আমাতে অভ্যস্ত সে। বাকিটা আমি সামলে নিব। এখন শরত। নন্দিতাকে হালকা ধাক্কা দিয়ে সরাতেই ও আবার দরজা আগলে দাঁড়ায়। হিসহিসিয়ে বলল, সাবধান দেবরজি, আমরা কিন্তু পাশের ঘরেই আছি। আজরাহান বাঁকা হেসে নন্দিতার কানের কাছে গিয়ে বলল, পাশের ঘরে যাওয়ার কি দরকার? তুমি বরং সিসি ক্যামেরা হয়ে আমার ঘরেই চলে আসো। লাইভ টেলিকাস্ট দেখবে। নন্দিতা দাঁত মুখ খিচে হালকা হাতে ধাক্কা মারে আজরাহানকে। ক্ষীণ গলায় বলল, ছি, তুমি তো ভালোই ঠোঁট কাটা। আর কিছু শুনবে নাকি লাইভ দেখবে? আরে তুমি যাও তো। তোমার ডিঙ্গি নৌকা বসে আছে, গিয়ে তাকে তোমার ভালোবাসার সাগরে ভাসাও। অসভ্য ছেলে কোথাকার। আজরাহানকে রুমে ঠেলে দিয়েই দরজা ভেজিয়ে দেয় নন্দিতা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতের আধারেও আজরাহানদের বাড়ি জল জল করছে। একদিনের মধ্যে এত বড় আয়োজন করা চারটিখানি কথা না। মার্শিয়াদ হলো বুক করেছে অনলাইনে। এখন আর সরাসরি কথা বলা সম্ভব না। আশফিকের পরিচিত এক বন্ধু থেকেই ঠিকানা পায়। সবাই ব্যস্ত যার যার কাজে। সবাইর অগোচরে মার্শিয়াদ খুঁজে চলে সানায়াকে। যাওয়ার আগে ওর সাথে একবার কথা বলা জরুরি। ছাদের উপর দাঁড়িয়ে অক্ষিপুট খুলে তাকিয়ে আছে সানায়া। হিমশীতল শীত পড়েছে। শরীরের লোমকূপ পর্যন্ত কাঁপিয়ে তুলছে। 2-1 ফোঁটা আকাশ ফেরে অশ্রু গড়িয়ে পড়ছে। শীতল বাতাসে উড়ছে সানায়ার উস্কোখুস্কো চুল। অনেকদিন চুলে হাত দেওয়া হয় না। আকাশে বিশাল বড় চাঁদ। একদম উজ্জ্বল, যেন তার আলো আজ ভাসিয়ে নিবে আকাশের অন্ধকার মায়া। বাতাসের তীব্রতায় ভেসে আসছে মিষ্টি ফুলের একটা ঘ্রাণ। নরম পায়ে সানায়ার পাশে এসে দাঁড়ায় মার্শিয়াদ। তার ভরাট কণ্ঠে স্মিত আওয়াজে বলল, রেগে আছো এখনো আমার উপর? সানায়া তাচ্ছিল্যের হাসি হাসল। ফিকে গলায় বলল, রাগ তো তার উপর করা যায় যার উপর অভিমান করা যায়। অভিমান তো ভালোবাসার মানুষের উপর করা যায়। তুমি তো আমাকে কখনো ভালোবাসনি জান। মার্শিয়াদের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস।
দুর্বল গলায় বলল, যা হয়েছে তা ঠিক হয়নি। কিন্তু এতে আমার কি করার ছিল? তুমি আমাকে কখনো বলনি যে। মার্শিয়াদকে তার কথা শেষ করতে না দিয়েই সানায়া ওর ব্লেজার চেপে কম্পনরত গলায় বলল, কেন বলতে হবে তোমাকে? কেন বুঝলে না তুমি আমার ভালোবাসা? কেন ফিরিয়ে দিল তুমি আমাকে? কেন কেন কেন? সানায়া ঝোড়ো করে কেঁদে দেয়। মার্শিয়াদ ওর হাত দুটো ধরে নম্র গলায় বলল, সামলাও নিজেকে সানায়া। ভালোবাসি বললেই তো ভালোবাসা যায় না। ভালোবাসা এক অদ্ভুত সুপ্ত অনুভূতি। কখন কোথায় কার প্রতি তৈরি হয় বলা যায় না। আই উইশ তুমি আমার চেয়ে বেটার কাউকে পাবে। উপহাস করছ? আমার ভালোবাসা তোমার কাছে হাসির খোরাক মনে হল? সানায়া, ভুল বুঝছ তুমি আমাকে। বিনা মেঘে বজ্রপাতের মতো এক অদ্ভুত কাণ্ড করে বসে সানায়া। হঠাৎই মার্শিয়াদকে জড়িয়ে ধরে ওর অধৈর্য গলে নিজেকে আবদ্ধ করে নেয়। ঘটনার আকস্মিকতায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে মার্শিয়াদ। মার্শিয়াদের ধ্যান ভাঙে নুরাইসার কম্পনরত করুণ কণ্ঠে। যান। সানায়াকে সরিয়ে মার্শিয়াদ দেখতে পায় অক্ষিভ্রা মহাসাগর নিয়ে দাঁড়িয়ে আছে নুরাইসা। মার্শিয়াদ ব্যতিব্যস্ত হয়ে বলল, মিষ্টি। নুরাইসা থামল না। বুকে তার ঝড় উঠেছে, নাম না জানা ভয়ঙ্কর ঝড়, যেন সবকিছুই উড়িয়ে নিয়ে যাচ্ছে। দপ দপ করে পা ফেলে এগিয়ে যাচ্ছে সিঁড়ি ঘরের দরজায়। মার্শিয়াদ ও ওর পিছনে ছুটল। সানায়া ছোট্ট করে ধম ফেলে। অধর কোনো বাঁকা হাসে। ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায়। এতক্ষণে ওষ্ঠযুগল ছড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নেয় সানায়া। সানায়ার অজান্তেই ওর পাশে এসে দাঁড়ায় তারাফ। হিম করা শীতল বাতাসও যেন আজ সানায়ার হৃদয়ের উষ্ণতাকে হার মানাতে পারছে না। সানায়ার দিকে নির্নিমেষ তাকিয়ে স্মিত হাসে তারাফ। গায়ে তার পোলো শার্ট জড়ানো। বাতাসে চুলগুলো চোখের সামনে এসে পড়েছে। সানায়ার চোখে মুখে কেমন যেন অদ্ভুত ভয়ঙ্করতার ছাপ। তারাফ মৃদু গলায় বলল, বদলা নিলেন? সানায়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল তারাফের দিকে। হালকা আলোয় তারাফের ওই স্মিত হাসি আর গভীর চোখজোড়া যেন এক মুহূর্তেই মোহিত করে ফেলেছে সানায়াকে। সানায়ার হৃদয় উঠা উত্তাল ঢেউয়ের প্রকোপ ধীরে ধীরে শান্ত হতে লাগল। তারাফ থেকে চোখ ফিরিয়ে সানায়া সামনের দিকে তাকায়। অতি স্বাভাবিক গলায় বলল, একটু কষ্ট তারও পাওয়া উচিত। তারাফ দুর্বোধ্য হাসল। মৃদু গলায় বলল, মানুষ আসলেই বিকৃত মস্তিষ্কের প্রাণী। তার মস্তিষ্ক জুড়ে রয়েছে পৃথিবী জোড়া অরাজকতা। একবার ওই মস্তিষ্কে তা ঢুকে গেলে তা থেকে বের হওয়া কষ্টসাধ্য। তারাফের কথায় অপ্রতিভ হয় সানায়া। তার বুকের হাহাকার আবার বাড়তে শুরু করে। লোকটা তাকে অপমান করল, কিন্তু তাতে সানায়ার বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। ক্ষুণ্ণ গলায় সানায়া বলল, পৃথিবীর বুকে একমাত্র দোষী কি শুধু আমিই? আর যারা আমার সাথে অন্যায় করল তাদের কোনো দোষ নেই। আমরা সবাই কারো না কারো কাছে দোষী। কেউ জানা আর কেউ অজানা। কিন্তু জেনে শুনে দোষ করাটা ভারী অন্যায়। সানায়া জ্বলে উঠে। তারাফের দিকে অগ্নিচোখ দিয়ে বলল, কেন আমার সাথেই এমন হলো বলতে পারেন? শুধু কি আমিই দোষী? আমি বলিনি আপনি দোষ করেছেন, কিন্তু যা করেছেন তা ঠিক নয়। আপনি কাউকে পেলেন না তাই অন্য কেউ তাকে পাবে না তা তো নয়। সানায়া আর নিজেকে ধরে রাখতে পারে না। অক্ষিপল্লব ভিজিয়ে ঝুমঝুম করে ঝরতে থাকে শ্রাবণের ধারা। ভালোবাসায় পরাস্ত সানায়া নিজের অজান্তেই ঝাঁপিয়ে পড়ে তারাফের বুকে। যেন শান্তির নীড় খুঁজে পেয়েছে সে। ক্রন্দনরত গলায় বলল,
কেন আমার সাথেই এমন হলো বলেন তো? আমাকেই কেন রিক্ত হস্তে ফিরতে হলো? সবাই তো সবার ভালোবাসা পেয়েছে। আজরাহান ভাইয়া তার ভালোবাসার মানুষকে পেয়েছে। জান তার মিষ্টিকে পেয়েছে। আশফিক ভাইয়াও তার প্রেয়সীকে পেয়েছে। তাহলে আমার বেলায় কেন এমন হলো? আমিই কেন হেরে গেলাম? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। তাহলে আমিই কেন একা রয়ে গেলাম? তারাফ শান্ত ও স্থির হয়ে রইল। সানায়ার কান্নার আওয়াজ যেন ওর বুকে তীরের মতো বিঁধতে লাগল। আলতো হাতে সানাকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি মিস সানায়া। একটা সুযোগ কি আমাকে দেওয়া যাবে? সানায়া স্থবিরচিত্তে ওর মাথাটা তারাফের বুক থেকে একটু উঠিয়ে নম্র গলায় বলল, কি বললেন আপনি? তারাফ ম্লান হেসে সরস গলায় বলল, আপনার ওই সুবিশাল শূন্য হৃদয় কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে? সানায়া নিরুত্তর, নিরুত্তাপ। নির্বিকার চোখে তাকিয়ে আছে তারাফের ওই গভীর চোখে যেন কোনো চুম্বকীয় শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে। তারাফ মৃদু হাসল। জোরতাহীন গলায় বলল, আমি আপনাকে হয়তো দামি শাড়ি, দামি গহনা দিতে পারব না। কিন্তু একটা বেলি ফুলের গাজরা এনে নিজ হাতে আপনার ওই খোপায় গুজে দিতে পারব। দামি এসি গাড়িতে হয়তো আপনাকে ঘুরাতে পারব না। কিন্তু রিকশার হুড টেনে রোদ থেকে আপনাকে রক্ষা করতে পারব। দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর পয়সা হয়তো আমার নেই। কিন্তু সপ্তাহের একদিন নিজ হাতে আপনাকে রান্না করে অবশ্যই খাওয়াব। আপনাকে হয়তো হলিডেতে ফরেন কান্ট্রিতে নিয়ে ঘুরতে যাওয়া হবে না। কিন্তু ওই আকাশের নিচে পাশাপাশি একসাথে বসে চন্দ্রবিলাস করতে পারব। দেবেন আমাকে একটা সুযোগ? সানায়া নীরব, নিস্তব্ধ, শান্ত। শ্বাসরুদ্ধ করে শুনছে তারাফের কথা। কয়েকটা ফাঁকা ঢোক গিলে বিধ্বস্ত গলায় সানায়া বলল, আপনি পারবেন আমাকে ভালোবাসতে? কতটা ভালোবাসবেন আপনি? পারবেন আপনার ভালোবাসা দিয়ে জানকে ভুলিয়ে দিতে? পারবেন তারাফ? বলেন না পারবেন আপনি আমাকে এতটা ভালোবাসতে? পারবেন? তারাফ নিজের সমস্ত শক্তি দিয়ে তার শ্যামাবতীকে জড়িয়ে ধরে। গুড় গলায় বলল, পারব শ্যামাবতী, পারব। একটা সুযোগ দিন আমাকে। আমি আমার সবটা উজাড় করে দিব আপনাকে। সানায়ার নিঃশব্দ কান্নায় ভিজে ঝপঝপ করে তারাফের জামা। এক শীতল বাতাস বলয় সৃষ্টি করেছে ওদের চারপাশে। কিন্তু দুজন এখন দুজনের উষ্ণতায় মশগুল। কুয়াশা চাদরে আচ্ছাদিত হচ্ছে তারা দুইজন। একটা সাদা লং ড্রেস পরে বিছানার এক কোণে বসে আছে প্রহর। নির্লিপ্ততা, নির্বিকার। আজরাহান ভিতরে ঢুকেই বুক ফুলিয়ে শ্বাস নেয়। সকল বাধা ডিঙিয়ে আজ তার রেড রোজ তার হবে। প্রহর মাথা নিচু করে বসে আছে। এমন না যে সে আগে কখনো এই ঘরে একা আসেনি, কিংবা আজরাহান এর সাথে একা সময় কাটায়নি। কিন্তু আজ সবকিছুই অন্যরকম। বুকের ভিতর টিপটিপ করছে প্রহরের। আজরাহান বিনা ছন্দ পতনে প্রহরের পাশে গিয়ে বসে। প্রহর নির্নিমেষ তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহানের নীরব দৃষ্টি সম্মুখপানে। কারো মুখে কথা নেই। নিশ্চল, নিস্তব্ধ পরিবেশ। মৌনতা ভেঙে আজরাহানকে স্পর্শ করার জন্য হাত বাড়ালেই আজরাহান সরে বসে ব্যস্ত গলায় বলল, এই কি করছিস? একদম ছুবি না আমাকে। প্রহর ভয়াতুর চোখে তাকিয়ে আহত গলায় বলল, রাহান ভাইয়া। আজরাহান শান্ত ও স্বাভাবিক গলায় বলল, শিশোষ, একদম ছুবি না আমাকে। আগে তো তোর পাওনা শোধ করি। আমি কাবিনের টাকা তোর নামে ফিক্সড ডিপোজিট করেছি। এখন বল তুই আমার কাছে কি চাস? আজরাহান ওর গলার স্বর একটু নিচু করে হিসহিসিয়ে বলল, এরপর কিন্তু পুরোদস্তু তোকে আমার হতে হবে।
আমি কিন্তু কোনো কথা শুনব না। প্রহর জলভরা অক্ষিযুগলের পলক ফেলে চোখের মধ্য থেকে এক স্মিত ধারা চুইয়ে পড়ে ওর কপল বেয়ে তিরতির করে কাঁপছে প্রহরের ঠোঁট। সেই কাঁপা ঠোঁট মৃদু ছড়িয়ে দৃঢ় গলায় বলল, আমার কিচ্ছু চাই না রাহান ভাইয়া, আপনি শুধু আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আজরাহান বিগলিত হাসে। প্রহরের গালে নিজের নাক ঠেকিয়ে বলল, দূর পাগলি, তোকে ছেড়ে যাওয়ার জন্য কি বিয়ে করেছি নাকি? আমি সারা জীবন তোকে আমার হৃদয়ে আগলে রাখব। তুই আমার বৃষ্টিস্নাতভোরের সূর্য। আজরাহান প্রসন্ন হাসে। চোখে তার অদ্ভুত আনন্দ ছেয়ে যায়। স্বাভাবিক গলায় আবার বলল, যা ফ্রেশ হয়ে নে। আমাদের নতুন জীবনের শুরু উপর ওয়ালার রহমতের সাথেই তো শুরু করতে হবে নাকি? যেন সারা জীবন আমাদের বন্ধন অটুট থাকে। প্রহর চোখে হাসে। মৃদু গলায় বলল, যাচ্ছি। একটা টাওয়েল নিয়ে প্রহর ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে আজরাহান স্থির দাঁড়িয়ে আছে। দুইজন একসাথে নামাজ পড়ে নেয়। আজরাহান আগেই উঠে। প্রহর এখনো বসে আছে। প্রহরের ওর বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বিয়ে মেয়েদের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। এই দিনে বাবা মা তার মেয়েকে প্রাণভরে দোয়া করেন। কিন্তু প্রহরের ভাগ্য খারাপ। তার যে কেউ নেই। জায়নামাজ রেখে উঠে দাঁড়ায় প্রহর। আজরাহান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আজরাহান ধীর পায়ে ওর কাছে এসে দাঁড়ায়। স্মিত হেসে বলল, মেয়ে আই। প্রহরের অধর কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আজরাহান দৃঢ় হাতে প্রহরকে কোলে তুলে নেয়। প্রহর তার নিশ্চল চাহনি আবদ্ধ করে রেখেছে আজরাহান নেত্রযুগলে। এক হাত দিয়ে আজরাহানের গাল ছুঁয়ে আছে। আজরাহান প্রহরকে বিছানায় শুয়ে ওর উপর নিজের পুরো ভর ছেড়ে দেয়। প্রহর এখনো নিষ্পলকভাবে তাকিয়ে আছে। আজরাহান প্রহরের চোখে, মুখে, ঠোঁটে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। প্রহর এখনো নির্বিকার, স্থির। কেমন যেন শান্ত, সমাহিত। আজরাহান মৃদু গলায় বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস? ভয় পাস না। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে। মা রাগ করবে না। প্রহর কোনো প্রতিক্রিয়া করল না। নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহানের তপ্ত নিঃশ্বাসের মিষ্টি গন্ধ এসে নাড়া দিচ্ছে প্রহরকে। প্রহরের নিঃশ্বাস ভারী হয়ে আসে। হিমশীতল পরিবেশ। তারপরও আজরাহানের শরীরের উষ্ণতায় প্রহর মৃদু ঘামতে শুরু করেছে। হঠাৎ বিনা শব্দে বিদ্যুৎ চমকায়। আর তার আলো জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করে। সেই আলোতে চকিত প্রহর দাঁত, মুখ খিচে আজরাহানকে খামচে ধরে। আজরাহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহর সেই মুখে। আজরাহানের মনে হল যেন ওর সামনে এক জীবন্ত পুতুল শুয়ে আছে। আজরাহান প্রহরের কানের কাছে গিয়ে মৃদু গলায় বলল, প্রহরিনী, ভালো আছো? প্রহর রুদ্ধশ্বাসে ঝট করে চোখের পাল্লা খুলে বিস্মিত গলায় বলল, আপনি? ইয়েস মাই লিটল হার্ট, ইয়েস। বাইরে আবারও বিদ্যুৎ চমকায়। তাতে স্পষ্ট দেখা যায় বাড়ির পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা মেহগনি গাছের পাতায় ঝিরঝির করে বর্ষণ হচ্ছে। আর তা মেহগনি গাছের পাতা ছুঁয়ে টুপটুপ করে মাটি ছুঁইছে। শীতল বাতাসে নড়ে উঠছে পত্রপল্লব। কিশলয় তার সারা অঙ্গে মেখে নিচ্ছে শীতের প্রথম প্রহরের মেঘমেদুরের স্নিগ্ধ বাড়ি। আর এই বৃষ্টিস্নাত রাতেই আজরাহান তার প্রহরিণীকে নিজের করে নিচ্ছে। একান্ত নিজের। জীবনের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত তার লিটল হার্ট শুধু তার জন্যই স্পন্দিত হবে। এক স্নিগ্ধ, শান্ত, শীতল আর মধুময় রাত।
সেদিন প্রহরকেও এই দুর্বোধ্য জায়গা থেকে বের করার জায়গায় মার্শিয়াদের যাওয়ার কথা ছিল, কিন্তু ইনশিরা অসুস্থ থাকায় মার্শিয়াদের যাওয়া হয়নি। গিয়েছিল আজরাহান। আর মার্শিয়াদের কথাতেই প্রহরকে আজরাহানদের বাড়িতে আনা হয়, কারণ এই ধরনের মেয়েরা বেশিরভাগ সময় নিজের পরিবারের কাছ থেকে ধোঁকার শিকার হয়। তাই তাদের প্রয়োজন হয় নিবিড় ভালোবাসার। আর আর মিসেস সানোয়ার এমন দুজন মানুষ যাদের মনে রয়েছে অপরিমেয় ভালোবাসা, যা সম্বন্ধে অবগত মার্শিয়াদ। আর তাই প্রহরের ঠিকানা হয় আজরাহানদের বাড়ি, যা আজ তার চির সুখের স্থান। আজরাহান, মার্শিয়াদ, আশফিক, শিহরণ, ইনশিরা ওরা সবাই একসাথেই কাজ করে, যা লোকচক্ষুর আড়ালে। নাবিন খান ওদের পথ প্রদর্শক। হেমন্তের শেষ শীতের শুরু। কনকনে শীত যেন ধমনীর রক্ত চলাচল স্থির করে দিচ্ছে। শরীরের লোমকূপও যেন ভয়ে শিউরে আছে। মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। গুমোট পরিবেশ, থমথমে শীত, রাজার বেপরোয়া চলাচল। রাতের ঝিরিঝিরি বৃষ্টির কারণে আজ সূর্যিমামা তার বদনখানি লুকিয়ে রেখেছে স্নিগ্ধ মেঘের আড়ালে। শাওয়ার নিয়ে বেরিয়েছে আজরাহান। হালকা চোখ ঘুরাতেই দেখে বেডসাইড কাউচের উপর গুটি মেরে বসে আছে প্রহর। গায়ে জড়িয়ে রেখেছে কমফোর্টার। ভেজা চুল দিয়ে পানি পড়ে ভিজে গেছে কোমরের অংশ। তিরতির করে কাঁপছে ঠোঁট আর সাথে দাঁত। অদ্ভুত কিরমির আওয়াজ তাতে। প্রহরকে দেখেই ভ্রুকুটি করে আজরাহান। ব্যস্ত পায় প্রহরের কাছে এসেই ধমকের সুরে বলল, গাধি, ফ্যান ছেড়ে রেখেছিস কেন? প্রহর কম্পিত কণ্ঠে নরমভাবে বলল, দেখছেন না চুল শুকাচ্ছি। এই জন্যই বলি মেয়েদের বুদ্ধি মাথায় না হাঁটুতে থাকে। প্রহর ভেঙচি কেটে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজেকে আরও আর্স্ট করে নেয় কমফোর্টারে। আজরাহান ফ্যান অফ করে দেয়। ঘরের জানালাগুলো বন্ধ করে বারান্দার থাইটাও লাগিয়ে দেয়। হালকা উষ্ণতা ছড়াতে থাকে বদ্ধ আবহাওয়া। আজরাহান একটা টাওয়েল নিয়ে প্রহরের ভেজা চুল মুছতে থাকে। প্রহর কমফোর্টার থেকে নিজেকে বের করে আনে। যেন খোলস থেকে কচ্ছপ বেরিয়ে আসল। আজরাহান মৃদু গলায় বলল, এভাবে ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে রেড রোজ। তাহলে মুছে দিন ভালো করে। আজরাহান নাকের ডগা ফুলিয়ে বলল, আমি কি তোর চাকর? না, আপনি আজাইরা রাহান। আজরাহান হাতে থাকা টাওয়েলটা পাশে রেখে প্রহরকে জড়িয়ে ধরে কাউচের উপর শুয়ে পড়ে। প্রহর হকচকিয়ে উঠে ব্যস্ত গলায় বলল, ছাড়েন, ছাড়েন বলছি। আজরাহান ফিচেল হেসে বলল, ছাড়ব না। কি করবি? ডাক তোর ছোট মাকে। প্রহর চোখ মুখ বিকৃত করে বলল, উঠেন বলছি। আজরাহান বাঁকা হাসে। ব্যঙ্গাত্মকভাবে বলল, ছোট মা, দেখেন রাহান ভাইয়া কি করছে। প্রহরের চোখে মুখে একরাশ বিরক্তি ছাপিয়ে যায়। ক্ষুণ্ণ গলায় বলল, আপনি উঠবেন? কি ভারী জলহস্তি মনে হচ্ছে। আজরাহান প্রহরের গালে এক কঠিন চুমু খায়। সোজা হয়ে উঠে বসে বিগলিত হেসে বলল, কি সমস্যা তোর? নিজের বরকে কেউ এইসব বলে? এসেছেন বর? এলিয়েন কোথাকার। আর একটু হলে যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। কি খান আপনি? আজরাহান প্রহরকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে শক্ত চুমু খেয়ে বলল, তোকে খাই। প্রহর দাঁত মুখ খিচে নিজেকে আজরাহান থেকে ছাড়ানোর চেষ্টা করে। শক্ত গলায় বলল, ছাড়েন আমাকে। আপনার এই জোড়াজড়ি করার অভ্যাস আর গেল না। আজরাহান দুষ্টমি মিশ্রিত গলায় বলল, যাবে কেন রে? এখন তো আরও বাড়বে। এখন তো আমার কাছে লাইসেন্স আছে। আপনার লাইসেন্সের খেতায় আগুন। ছাড় আমাকে।
আজরাহান প্রহরকে ছেড়ে দেয়। হতবিহব্বল প্রহর নিজের কথায় নিজেই লজ্জায় মাথা নিচু করে। আজরাহান প্রহরের মুখভঙ্গি বুঝতে দেরি করল না। আজরাহান শান্ত গলায় বলল, খিদে পেয়েছে তোর? প্রহর নিচের দিকে মুখ রেখে মাথা দুবার উপর নিচ করে হাসূচক সম্মতি দেয়। আজরাহান ছোট্ট করে নিঃশ্বাস ফেলে হতাশ গলায় বলল, আগে কেন বলিসনি? গাধি। আজরাহান উঠে গিয়ে ওর ড্রয়ার থেকে কিছু ড্রাই ফ্রুট, চকলেট রোল আর চিপস বের করে দেয়। প্রহর আধ খাওয়া চিপসের প্যাকেট রেখে ড্রাই ফ্রুট থেকে বেছে বেছে চেরি ফলের অংশগুলো মুখে পুরে দিচ্ছে। একাগ্রচিত্তে খেয়ে যাচ্ছে প্রহর। আজরাহান নির্বিকার, নির্নিমেষ তাকিয়ে আছে তার রেড রোজের দিকে। আজরাহানের মন দর্পণে ভেসে উঠে সেই দুর্বোধ্য প্রবল বর্ষণের রাতে ভয় আর্স্ট প্রহর সারারাত আজরাহানকে জড়িয়ে ধরেছিল। ফর্সা মলিন মুখের সেই হাঁটু পর্যন্ত ফ্রক পরা প্রহর আজ আজরাহানের ভালোবাসার প্রহরিণী। অবচেতন মনে অস্ফুটভাবে আজরাহান বলে উঠল, প্রহরিণী। প্রহর সবেই ক্রিম রোলে কামড় বসিয়েছে। চকিতে আজরাহানের দিকে চোখের কোনো সংকোচন করে তাকিয়ে ক্ষীণ গলায় বলল, হুহ। আজরাহান ছোট্ট দম ফেলে শান্ত গলায় বলল, কিছু না। প্রহর ওর হাতের ক্রিম রোল আজরাহানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি খাবেন? না, তুই তাড়াতাড়ি খাওয়া শেষ কর। খাওয়া শেষ। আর খাবো না। প্রহর হাত ঝাড়া দিয়ে হাতে লেগে থাকা খাবারের উচ্ছিষ্টাংশ নিচে ফেলে নিজের জামা ঝাড়া মেরে উঠে দাঁড়ায়। সেন্টার টেবিলের পাশ কাটিয়ে সামনে পা বাড়াতেই আজরাহান ওর হাত ধরে সন্দিহান গলায় বলল, কোথায় যাচ্ছিস? বাইরে। আজরাহান দ্বিধান্বিত গলায় বলল, পাগল হয়েছিস? এখন কেন যাবি বাইরে? এই অবস্থায় কেউ বাইরে যায়? কেন, আমি কি চুরি করেছি? আজরাহান উষ্ণ হেসে প্রহরকে দুই হাতের বন্ধনে নিজের বুকে আবদ্ধ করে নম্র গলায় বলল, করেছিসই তো। আমার মন। এই তুই এত মিষ্টি কেন রে? আমার মিষ্টি পরি। প্রহর মুচকি হাসে। থমথমে গলায় আজরাহানের কথা অনুকরণ করে ব্যঙ্গাত্মকভাবে বলল, তুই এত মিষ্টি কেন রে, আমার মিষ্টি পরি? আজরাহান হালকা গম্ভীর গলায় বলল, তুই বেশি ফাজিল হয়ে গেছিস। প্রহর পুনরায় আজরাহানকে অনুকরণ করে বলল, তুই বেশি ফাজিল হয়ে গেছিস। আজরাহান চোয়াল শক্ত করে তীক্ষ্ণ গলায় বলল, প্রহর। প্রহর পুনরায় একই ভঙ্গিতে বলল, প্রহর। আজরাহান টুপ করে প্রহরের অধরে এক গভীর চুমু খায়। প্রহর কিঞ্চিত রাগমিশ্রিত গলায় বলল, আজাইরা রাহান। আজরাহান পুনরায় প্রহরকে গাঢ় চুম্বন করে। আজরাহান মিচকি হেসে ফিচেল গলায় বলল, আবার বল। প্রহর দুই হাত দিয়ে ঠোঁট চেপে গমগমে গলায় বলল, না, আর বলবো না। কসম আল্লাহর। আজরাহান স্মিত হেসে প্রহরের নাকে নাক ঘষে বলল, রসগোল্লা আমার। তোর জন্য একটা জিনিস এনেছি। প্রহর একগাল হেসে বলল, কি? ওয়েট মাই লিটল হার্ট। আজরাহান ওর কাভার্ড থেকে একটা শপিং ব্যাগ বের করে। প্রহরের হাতে একটা শাড়ি বের করে দেয়। গোল্ডেন পাড়ের অফ হোয়াইট কাঞ্জিবারাম শাড়ি। প্রহর ঝুমঝুম করে হেসে উচ্ছ্বসিত গলায় বলল, এইটা কার জন্যে? শেওড়া গাছের পেতনির জন্যে। সেইটা আবার কে? আমার বউ। স্বর আজাইরা রাহান। আজরাহান স্মিত হেসে সরস গলায় বলল, যা এইটা পরে আয়। প্রহর চোখ পিটপিট করে উদাস গলায় বলল, আমি শাড়ি পরতে পারি না। আজরাহান হালকা ঝুঁকে বলল, তুই পরবি কেন? আমি পরিয়ে দেব। ইসোস। শখ কত!
যা আজাইরা রাহান। আজরাহান বিগলিত হেসে স্মিত গলায় বলল, যা পরে আয়। যাচ্ছি। আজরাহান প্রহরের হাতে ব্লাউজ আর পেটিকোট দেয়। প্রহর তা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় মিনিট 10 পর বেরিয়ে আসে প্রহর। সাদা পেটিকোট, ব্লাউজে আরও বেশি শুভ্র লাগছে প্রহরকে। প্রহরের অস্বস্তিকর লাগছে। কেমন যেন খালি খালে মনে হচ্ছে। কোনো রকমে বুকের উপর হাত দুটো ক্রস করে রেখে ছোট ছোট পায়ে আজরাহানের সামনে এসে দাঁড়ায়। আজরাহান নেশার্ত চোখে তাকিয়ে আছে। প্রহরের শরীরে কম্পন শুরু হয়েছে। হিমবায়ু যেন পিনপিন করে ওর অস্থিমজ্জায় সূচের মতো বিঁধে যাচ্ছে। আজরাহান ধীর পায়ে এগিয়ে যায় প্রহরের কাছে। ওর কোমরের উন্মুক্ত অংশ ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। শীতল পরিবেশে আজরাহানের শরীরের উষ্ণতায় বেশ লাগছে প্রহরের, কিন্তু সাথে এক পশলা লজ্জা এসে ভর করেছে ওর নাকের ডগায়। প্রহর নিম্নমুখী হয়ে তাকিয়ে আছে। আজরাহান ধীর ও নরম গলায় বলল, লজ্জা পাচ্ছিস রসমালাই? প্রহর কোনো প্রত্যুত্তর করল না। নিঃশব্দে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। আজরাহান প্রহরের ঘাড় ছুঁয়ে কানের কাছে গিয়ে বলল, এখন আমার সামনে এত লজ্জার কি আছে রে? আমিই তো তোর সব। যা খবিস। তোর খবিস। আজরাহান মিচকি হাসি দেয়। প্রহরের লজ্জায় গালদুটো লাল হয়ে ওঠে। আজরাহান হাতের শাড়িটা নিয়ে হাঁটু ভাঁজ করে নিচে বসে। প্রহর স্থিরচিত্তে দাঁড়িয়ে আছে। শাড়ির প্রথম কোনো গুজে দিতেই আজরাহানের নজর পড়ে প্রহরের সেই পোড়া দাগে। সেখানে হাত লাগাতেই কম্পিত হয় প্রহর। আজরহান শান্ত এবং গভীর গলায় বলল, তোকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। মেডিসিন ইউজ করলে এই দাগ ধীরে ধীরে চলে যাবে। প্রহর বিদ্রুপপূর্ণ গলায় বলল, কেন? ভালো লাগছে না আমাকে? আজরাহান ছোট্ট করে হতাশ নিঃশ্বাস ফেলে নীরস গলায় বলল, আমি কি তোকে তাই বলেছি? আচ্ছা, তোর ইচ্ছে। আজরাহান শাড়ি পরানোতে মনোযোগ দেয়। প্রহর বলল, রাহান ভাইয়া। বল। প্রহর স্বাভাবিক গলায় বলল, আপনি যে বললেন ওই লোকটা আপনি ছিলেন। কিন্তু উনি তো বৃদ্ধ। আজরাহান প্রহরের কথার রেশ ধরে বলল, উইটা ছদ্মবেশ। আমাদের সাথে যারা কাজ করে তারা নিজেরাও জানে না আমরাও তাদের মতো সাধারণ কেউ। প্রহর খিলখিলিয়ে হেসে ওঠে। আজরাহান ভ্রু নাচিয়ে ফিকে গলায় বলল, হাসিস কেন? বুড়ো ঢ্যামনা। আজরাহান প্রহরের কোমরে ছোট্ট করে কামড় বসায়। প্রহর ব্যস্ত গলায় বলল, অসভ্য লোক। আজরাহান শাড়ির আঁচল নিয়ে উঠে দাঁড়ায়। গাঢ় গলায় বলল, এই অসভ্য লোকের সাথেই তোকে সারাজীবন থাকতে হবে। প্রহর মৃদু হাসে। আজরাহান আঁচল ভাঁজ করে তা প্রহরের কাঁধে উঠিয়ে দেয়। সেখান থেকে নিয়ে মাথায় ঘোমটা টেনে দেয়। হালকা হেসে বিগলিত গলায় বলল, তোকে একদম বউ বউ লাগছে ডিঙ্গি নৌকা। আজরাহান প্রহরকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করাই। প্রহর নিম্নমুখী। হৃদয়কোণে ঢেউ খেলছে ওর। প্রহরের সব স্বপ্নই যেন আজ দিনের আলোয় জ্বলন্ত প্রদীপ শিখা, যার আলোয় আলোকিত প্রহরের জীবন। আজরাহান মৃদু গলায় বলল, দেখ রেড রোজ, শুনেছি বিয়ের পর নাকি মেয়েরা সুন্দর হয়ে যায়। আজ সত্যি মনে হচ্ছে। এই তুই একদিনে এত সুন্দর হয়ে গেলি কি করে রে? প্রহরের শরীরে অনুরণন শুরু হয়। ধীরে ধীরে অক্ষিপল্লব মেলে তাকায় প্রহর। প্রহরের চোখ দুটো চকচক করে ওঠে। এক ঐন্দ্রজালিক সৌন্দর্য ওর পুরো চেহারা জুড়ে। নিজের মনেই ভাবতে থাকে, সত্যিই কি সে এত সুন্দর? নাকি তার রাহান ভাইয়ার ছোঁয়ায় তার রূপ তার পসরা সাজিয়েছে?
আজরাহান অস্ফুটভাবে বলল, আমার পিচ্চি বউ। আজরাহান প্রহরকে কোলে তুলে নেয়। প্রহর আজরাহানের বুকে মুখ লুকায়। আজরাহান ওকে শুইয়ে দেয় বিছানায়। নিজেও ওর পাশে শুয়ে পড়ে। বিছানায় থাকা কমফোর্টার টেনে নেয় দুজনের গায়ে। আজরাহান প্রহরের গলায় মুখ গুজে ওকে জড়িয়ে ধরে। হালকা গলায় প্রহর বলল, রাহান ভাইয়া। আজরাহান মৃদু স্বরে বলল, হু। আপনারা এইসব কাজ কেন করেন? কেন করি জানি না, তবে যদি আমাদের একটু সহায়তায় কারো ভালো হয় তাতে খারাপ কি? তাহলে ছোট মা আর ছোট আব্বুকে কেন বলেন না যে তারা যে মানুষদের এতটা ভালোবাসে সে অন্য কেউ নয় আপনারা? আজরাহান কণ্ঠের গাঢ়তা বাড়িয়ে ব্যস্ত হয়ে বলল, পাগল হয়েছিস? এইসব বললে কি তারা আমাদের এইসব কাজ করতে দিবে? কোনো বাবা মা তার সন্তানদের গায়ে সামান্য আঁচ লাগুক তাতেও শিউরে ওঠে। আর এইসব জানার পর কি মা বাবা আমাদের যেতে দিবে নাকি? এই জন্যই তো ছোট মা আপনাকে আজাইরা রাহান বলে। ফিক করে হেসে দেয় প্রহর। আজরাহান একটু মাথাটা উঁচু করে প্রহরের গালে হাত দিয়ে ঘষা মারে। দৃঢ় গলায় বলল, ডরিমন দেখেছিস? নবিতা এক পর্বে বলেছিল ওর মায়ের বকা না শুনলে নাকি ওর ভালো লাগে না। ঠিক তেমন মায়ের মুখে আজাইরা রাহান না শুনলে আমার দিন কাটে না। আজরাহান ওর মাথাটা আলগোছে প্রহরের বুকের উপর রাখে। এক হাতে প্রহরের চুল নিয়ে তা আঙ্গুলে পেঁচাতে থাকে। আজরাহান স্বাভাবিক গলায় আবার বলল, মা আমার সাথে যতই রাগ করুক না কেন আমি জানি মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। দেখলি না এত বড় একটা জঘন্য কাণ্ড হওয়ার পরও মা আমার একবার বলায় তোর আর আমার বিয়ে দিয়ে দিল। প্রহর নিশ্চুপ। ঘুম ঘুম পাচ্ছে ওর। ঘড়িতে তখন ভোর 6টা। রাতে ঠিকমতো ঘুম হয়নি। প্রহরের কোনো সাড়া না পেয়ে আজরাহান মাথা তুলে দেখে প্রহর গভীর ঘুমে আচ্ছন্ন। আজরাহান স্মিত হাসে। বুক ভরে শ্বাস নিয়ে প্রহরের কপালে চুমু খায়। ওর ঠোঁটে আঙুল ছোঁয়াতেই নড়ে উঠে প্রহর। গোলাপি দুই ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে আজরাহানের। আজরাহান সময় নষ্ট করে না। তার সে অধিকার আছে। প্রহরকে ভালো করে জড়িয়ে ধরে আজরাহান। গভীর আশ্লেষে নিজেকে আবদ্ধ করে প্রহরের অধর সুধায়। হলজুড়ে মানুষের গিজগিজ। সারারাত ব্যস্ত সময় পার করেছে আজরাহানদের বাড়ির প্রতিটি মানুষ। আজরাহান তার প্রহরিণীতে ব্যস্ত থাকলেও বাড়ির সবাই ব্যস্ত ছিল ওদের বৌভাতের আয়োজনে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সবকিছু ঠিক সময়েই সম্পন্ন হয়েছে। প্রহর আজ হালকা গোলাপি রঙের উপর মাল্টি রঙের লেহেঙ্গা পরেছে। একদম বারবি ডল লাগছে প্রহরকে। হেসে হেসে কথা বলছে মার্শিয়াদ আর প্রহর। ওদের থেকে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে আজরাহান। ওর পাশেই আশফিক। নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে আজরাহান। হাত পা কেমন শক্ত হয়ে আছে। নির্নিমেষ দৃষ্টি যেন তার বজ্রকঠোর। আশফিক ওকে দেখে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, এখন কি সমস্যা তোর? বিয়ে তো হয়েছে। আজরাহান থমথমে গলায় বলল, জানি। আশফিক তীক্ষ্ণ গলায় বলল, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মার্শিয়াদ তোর বউকে নিয়ে যাচ্ছে নাকি? আজরাহান কঠোর দৃষ্টি নিক্ষেপ করে আশফিকের দিকে। আজরাহানের কঠোর দৃষ্টিতে নিষ্প্রভ হয় আশফিক। আজরাহান আবারও মার্শিয়াদের দিকে তাকায়। ম্লান গলায় বলল, কেন যেন মার্শিয়াদকে প্রহরের পাশে আমার একদম সহ্য হয় না। মনে হয় ও আমার প্রহরিণীকে আমার কাছ থেকে কেড়ে নিবে। মাঝে মাঝে মনে হয় একজন নিউরোলজিস্টকে আমার মস্তিষ্কের স্নায়ুগুলো টেস্ট করতে বলি। আশাতে মনে হয় পূর্বজন্মে মার্শিয়াদ আমার কাছ থেকে আমার প্রহরিণীকে কেড়ে নিয়েছে।
কথা শেষ করে আজরাহান স্মিত হাসে। ভাবুক মনে আশফিক তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহানের প্রতিটি কথা আশফিকের কর্ণকুহর হলেও ওর মস্তিষ্কে তা জায়গা করতে পারে না। যেন আজরাহানের প্রতিটি কথা ওর কান ছুঁয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আজরাহান ধীর পায়ে এগিয়ে যেতে থাকে ওদের কাছে। মার্শিয়াদের কাছে গিয়ে একে অপরের সাথে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয়। আনম্র গলায় আজরাহান বলল, সরি ইয়ার, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। মার্শিয়াদ শান্ত এবং স্বাভাবিক গলায় বলল, ভুলে যাও ওই সব, আমি কিছু মনে রাখিনি। বাট আমার রেড চিলিকে একদম কষ্ট দিবি না, তাহলে তোর খবর আছে। আজরাহান সোজা হয়ে দাঁড়ায়। বিগলিত হেসে বলল, কথা দিলাম, তোর রেড চিলিকে আমি সবসময় আগলে রাখব। মার্শিয়াদ প্রসন্ন হাসে। শান্ত গলায় বলল, রেড চিলি ভুলে যাবেন না তো আপনার জান ভাইয়াকে? প্রহর কথা বলে না, কষ্ট হচ্ছে ওর। কাতর চোখে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ আবার গাঢ় গলায় বলল, যাওয়ার আগে একবার আপনার মিষ্টি কণ্ঠটা তো শুনি। প্রহর আহত গলায় বলল, এখনই চলে যাবেন? হ্যাঁ, না হলে লেট হয়ে যাবে। আর আসবেন না? আসব না কেন, আমার রেড চিলির চিল্লার পার্টিকে দেখতে আসব তো। প্রহর লাজুক হাসে। আজরাহান গম্ভীর গলায় বলল, আর কয়েকটা দিন থেকে গেলে পারতি। উহু, মময়ের শরীরটা ভালো নেই, আর মিষ্টিকেও দেখতে চেয়েছে। একে অপরের চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওরা। মার্শিয়াদ নির্বিকারভাবে বলল, আসি রেড চিলি, ভালো থাকবেন, হ্যাপি ম্যারিড লাইফ। মার্শিয়াদ হৃদয়হরণ করা হাসি দিয়ে ঘুরে পা বাড়ায়। প্রহর নির্নিমেষ তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে ওর আপন কেউ ওকে ছেড়ে দূরে বহুদূরে চলে যাচ্ছে। সে কি আর কখনো ফিরবে না। হলের এক কোণে জোড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নুরাইসা। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। একরাশ ক্লান্তি এসে যেন ওকে ঝাপটে ধরেছে। গতরাতে মার্শিয়াদ আর সানাকে ওইরকম অপ্রস্তুত মুহূর্তে দেখে টানা 3 ঘণ্টা নাকের জল আর চোখের জল ঝরিয়েছে নুরাইসা। সদ্য কৈশোর থেকে যৌবনে পা রাখা নুরাইসার মনটা কাদা মাটির মতো। এই বয়সের আবেগ আর বিবেকের পার্থক্য বোঝা বড় মুশকিল, কিন্তু চাইলেই এই কাদামাটিকে নিজস্ব রূপ দেওয়া যায়। মার্শিয়াদ তার ধৈর্য আর বিচক্ষণতার সাথে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে। মার্শিয়াদের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার দরুন নুরাইসাকে বোঝাতে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু তবুও নুরাইসার মনের গহীনে এক অজানা উচ্চাটন বারবার করা নেড়ে যাচ্ছে। সামনে সানায়াকে দেখে অপ্রস্তুত হয় নুরাইসা। কপালে দেখা যায় চিন্তার গভীর রেখা। ওকে দেখে পাশ কাটাতে চাইলে সানায়া নুরাইসার হাত ধরে ওকে থামায়। স্বাভাবিক গলায় অনুনয়ের স্বরে বলল, আই এম সরি নুরাইসা। নুরাইসা কোনো কথা বলল না। চোখের কোনো ক্ষীণ করে কতক্ষণ চেয়ে থাকল সানায়ার দিকে। সানায়া ফিকে গলায় আবার বলল, ক্ষমা করবে না আমাকে? নুরাইসা গাঢ় গলায় বলল, আমার কাছে কেন ক্ষমা চাইছ? যার সাথে দোষ করেছ তার কাছে গিয়ে ক্ষমা চাও। সানায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, রেগে আছো এখনো? ওদের কথার মাঝখানে মার্শিয়াদ এসে দাঁড়ায়। সানায়াকে দেখে স্মিত হাসে। অধর ছড়িয়ে সরস গলায় বলল, কেমন আছো সানায়া? মার্শিয়াদের কথায় সানায়া মাথা নিচু করে ফেলে। এক হাত দিয়ে অন্য হাতের নখ খুঁটতে থাকে। ওর পাশে এসে দাঁড়ায় তারাফ। মৃদু ও দৃঢ় গলায় বলল, অপরাধী সে যে নিজের অন্যায় বুঝেও স্বীকার করে না। অনুতপ্ত হওয়ার চেয়ে বড় সাজা হতে পারে না।
তারাফের দিকে চোখ তুলে তাকায় সানায়া। হৃদয় বিগলিত হাসি দিয়ে তারাফ হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ তা লুফে নেয়। স্নিগ্ধ ও মোহনীয় কণ্ঠে সানাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে বলেছিলাম না আমার চেয়ে ভালো কাউকে পাবে তুমি। হি ইজ দ্য ওয়ান। তারাফ হালকা গলায় বলল, থ্যাংক ইউ। ধীরে ধীরে সবাই এসে জড়ো হয় ওদের বিদায় জানানোর জন্য। নুরাইসা বাচ্চাদের মতো কাঁদতে থাকে, ওর মাকে জড়িয়ে ধরে। এর আগে কখনো এত দূরে যায়নি সে পরিবারকে ছেড়ে। ইনশিরার ছলছল চোখে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ ওর কপালে ছোট্ট চুমু খেয়ে শান্ত গলায় বলল, একবার সময় করে এসো। মমো যাওয়ার আগে যেন তোমায় একবার দেখতে পায়। ইনশিরা মার্শিয়াদকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা যাত্রা শুরু করে ওদের গন্তব্যে। জানালা পাশে দেয়ালে মাথা ঠেকিয়ে একটা শল গায়ে দিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ নিকষ কালো আকাশের দিকে তাকিয়ে আছে প্রহর। একটা প্লেন উড়ে যেতেই উজ্জ্বল হয়ে উঠে ওর মুখ। নির্বিকারভাবে বলল, রাহান ভাইয়া। আজ রাহান কাউচে বসে মোবাইল গুতোচ্ছে। প্রহরের ডাক শুনতেই অস্ফুটভাবে বলল, বল, আমি শুনছি। প্রহর ফিকে গলায় বলল, জান ভাইয়া কি আর আসবে না? আজ রাহান শক্ত গলায় বলল, ওর দরকার হলেই আসবে। প্রহরের বুক চিরে বেরিয়ে আসে এক শীতল দীর্ঘশ্বাস। জানালা বন্ধ করে আজরাহানের পাশে গিয়ে বসে স্মিত গলায় বলল, কি দেখেন? কিছু না। প্রহর ঝট করে আজরাহানের মোবাইলটা ছিনিয়ে নেয়। দেখে ফ্যাশন আইডলদের ছবি দেখছে। প্রহর ভ্রু কুঞ্চি করে। কি সব উদ্ভট ড্রেস পরা, শরীরের বেশিরভাগ অংশ দৃশ্যমান। প্রহর নাক উঁচু করে বলল, ছি, কি দেখেন এই সব? আজরাহান অলস ভঙ্গিতে হাত পা ছড়ায়। নম্র গলায় বলল, আমি ওদের দেখি নাকি? ওদের ড্রেস দেখি। বেককল পেয়েছেন আমাকে? আজরাহান বিগলিত হেসে বলল, আর ইউ জেলাস রসমালাই? প্রহর শক্ত গলায় বলল, মোটেও না। আপনারা সব ছেলেরাই এমন। মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না। দ্যাটস রং প্রহরিনী। আই এম নট দ্যাট কাইন্ড অফ পিপল। প্রহর আজরাহানের গ্যালারি দেখায় ব্যস্ত। আজরাহানের গ্যালারি ভর্তি প্রহরের ছবি। গত 3 বছরের। আজরাহান প্রহরের কানের কাছে গিয়ে বলল, এক রাতেই যে নেশা তুই আমাকে ধরিয়েছিস তা এই জনমে কাটবে না রে রেড রোজ। প্রহর কপট রাগ দেখিয়ে ব্যস্ত গলায় বলল, যা খবিস ব্যাটা। আজরাহান ফিচেল হাসে। প্রহর উঠে গিয়ে বিছানায় শোয়ে। কমফোর্টারটা টান দিয়ে তা গায়ে জড়িয়ে নেয়। আজরাহান উঠে গিয়ে লাইট অফ করে প্রহরের পাশে শুয়ে পড়ে। কমফোর্টারের নিচে নিজেকে আবদ্ধ করে প্রহরকে নিজের কাছে টেনে নেয়। প্রহর হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে। বিরক্তিকর গলায় বলল, ছাড়েন আমাকে, ছাড়েন। আজরাহান ফ্যাসফ্যাসে গলায় বলল, এত ছাড়াছাড়ি কিসের রে? কাল ফার্স্ট নাইট ছিল তাই অনেক ছাড় দিয়েছি। আজ সব সুদে আসলে উসুল করে নিব। লুইচ্ছা ব্যাটা ছাড়। আজরাহান প্রহরের ঠোঁটে দীর্ঘ সময় নিয়ে গাঢ় চুমু খায়। ওর গলায়, মুখে অনবরত চুমু খেতে থাকে। আজরাহানের জোড়াজুড়িতে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায় প্রহর। আজরাহান ধীরে ধীরে তার ভালোবাসার সাগরে ভাসাতে থাকে তার ডিঙ্গি নৌকাকে। আমার বৃষ্টিস্নাত ভোরের স্নিগ্ধ রোদের সূর্য তুমি, তোমার আলোয় অবগাহনে সিক্ত হব আমি। আমার হৃদয়ের গভীরের সর্বগ্রাসী প্রেম তুমি, সর্বনাশী প্রহরিণী। আমার প্রথম যৌবনের শেষ ভালোবাসা তুমি। তানভি। সমাপ্ত।